আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের পরিচ্ছেদ ৩ বাংলা ভাষার রীতি এবং বিভাজন নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমাদের যে বাংলা ভাষা তার দুইটা রীতি রয়েছে, একটা হচ্ছে কথ্য ভাষা, একটা হচ্ছে লেখ্য ভাষা। স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি আর হচ্ছে আমরা কি করি, লিখি। সো দেখো, কথ্য ভাষা এবং লেখ্য ভাষা। বাংলা ভাষায় এসব রীতির একাধিক আবার বিভাজন রয়েছে। যেমন হচ্ছে তোমার কথ্য ভাষার রীতির মধ্যে কি রয়েছে বলো তো? প্রমিত কথ্য রীতি এবং হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। তার মানে আমরা যখন কথা বলি তখন একটা হচ্ছে শুদ্ধ উচ্চারণে শুদ্ধ বাংলায় কথা বলা, যেটাকে বলা হয় প্রমিত। আরেকটা হচ্ছে তোমার আঞ্চলিক, তার মানে এক একটা অঞ্চল বেঁধে কথা বলার ধরন হচ্ছে এক এক রকম, এক একটা অঞ্চলের মানুষ এক এক রকমভাবে কথা বলে। সো এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এই কারণে একে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তারপর হচ্ছে লেখ্য ভাষা, এটারও আবার তিনটা রূপ রয়েছে। একটা হচ্ছে তোমার প্রমিত, একটা হচ্ছে সাধু ও কাব্যরীতি। ওকে, তো চলো আমরা এগুলো নিয়ে একটু ডিটেলসে পড়ি। আচ্ছা, কথ্য ভাষার রীতি কি দেখো। কথ্য ভাষার রীতি হচ্ছে ভাষার মূল রূপ, তাই না? কথা বলার মাধ্যমে আমরা কি করি, মনের ভাব প্রকাশ করি। সো দেখো, এই কথ্য ভাষার মধ্যে কি কি রয়েছে। এই কথ্য ভাষার রীতি পরিবর্তনের ফলে কি হয়, নতুন নতুন ভাষা আর হচ্ছে উপভাষার জন্ম হয়। সো দেখো, এই কথ্য ভাষার মধ্যে বলেছিলাম যে আমরা এখানে হচ্ছে দুইটা ভাষা রয়েছে, একটা হচ্ছে প্রমিত আর একটা হচ্ছে আঞ্চলিক। সো ফার্স্টেই আমরা দেখি আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির অঞ্চলভেদে সহজেই বোঝা যায়। যেমন আমরা তোমাকে একটু আগেই বলেছিলাম যে অঞ্চলভেদে ভাষা হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন হচ্ছে তোমার নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা, সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে পরিচিত। তাহলে দেখো, এই যে আঞ্চলিক কথ্য ভাষা, এটার আরেকটা নাম রয়েছে যাকে বলা হয় উপভাষা। আঞ্চলিক কথ্য ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা। তো দেখো, আমরা বাঙালি, বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চল, তারপর হচ্ছে পূর্বী যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। তারপর হচ্ছে বরেন্দ্রী, সেখানেও বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল অবস্থিত। কামরূপী হচ্ছে তোমার বিহারের পূর্ব অঞ্চল, আর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল। তাহলে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল হচ্ছে মূলত কামরূপী ভাষা। আর পশ্চিমবঙ্গের হচ্ছে তোমার রাঢ়ী ভাষা। আর ঝাড়খণ্ডী হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম রয়েছে। তাহলে দেখো কী কী উপভাষা রয়েছে একটু খেয়াল করো। এই যে বাঙালি, তারপর হচ্ছে পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এগুলো হচ্ছে এক একটা অঞ্চলের এক একটা উপভাষা। ওকে, সো আমাদের বলতে পারে যে কামরূপী এটা কোন অঞ্চলের উপভাষা, তো এটা হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে। ওকে, এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো থাকবে। নেক্সট দেখো হচ্ছে প্রমিত কথ্য রীতি। প্রমিত যেটা, সেটা তো নর্মালি যেটা আমরা বলি যে শুদ্ধ ভাষায় যে কথাটা বলা হয়, তোমার শিক্ষিত এবং নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক যে ভাষাটা, সেটাই হচ্ছে কথ্য ভাষা। বাংলাদেশের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বেতার, টেলিভিশন প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ উপস্থাপনা, তারপর সেমিনারের আলোচনায়, কবিতা আবৃত্তিতে হচ্ছে এই রীতির প্রয়োগ দেখা যায়। মূলত যেটাকে বলা হয় প্রমিত রীতি। বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি মেনে মান্য বা প্রমিত কথ্য রীতিতে কম বেশি তফাৎ রয়েছে। সো দেখো, আমরা তাহলে কথ্য ভাষাটা জানলাম। কথ্য ভাষা দুইটা রূপ, একটা হচ্ছে প্রমিত কথ্য ভাষা, আরেকটা হচ্ছে তোমার আঞ্চলিক কথ্য ভাষা। আঞ্চলিক যেটা, সেটা হচ্ছে অঞ্চলভেদে যে নামগুলো দেওয়া রয়েছে, আঞ্চলিক যে উপভাষা, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। ওকে, তারপর দেখো লেখ্য ভাষা, তাই না? লেখ্য ভাষার আমরা তিনটা রূপ পড়েছি, তাই তো, সাধু আর হচ্ছে কাব্যরীতি, তাই না? তো দেখো, লেখ্য ভাষাটা কি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি বলতো? চর্যাপদ। প্রায় 1000 বছর আগে এই লেখ্য ভাষার কাব্যরীতিতে রচিত হয়। প্রায় 1000 বছর আগে এই লেখ্য ভাষাটা কোন রীতিতে প্রচলিত হয় বলতো? কাব্য রীতিতে প্রচলিত হয়, তাই না? আচ্ছা, 19 শতকের সূচনায় এই লেখ্য রীতি হচ্ছে সাধুরীতি হিসেবে প্রভাবশালী ওঠে। 20 শতকের দিকে এটা এই সাধুরীতির পাশাপাশি আরেকটা রীতি আসে, যেটা হচ্ছে চলিত রীতি। ওকে, তাহলে তোমরা এটা মনে রাখবে যে আদি নিদর্শন, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি বলতো? চর্যাপদ। পরবর্তীতে তোমার এই চলিত রীতিটাই হচ্ছে সর্বজনীন প্রমিত রীতি হিসেবে যেটা হচ্ছে স্বীকৃতি লাভ করে বর্তমানে, যেটা হচ্ছে বাংলা ভাষাভাষী অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকে প্রাধান্য দেওয়া হয়। ও সাহিত্যিক ভাষারীতি। বাংলা যে কাব্যরীতি রয়েছে, সাহিত্যিক ভাষারীতি যেটা, এটা হচ্ছে মূলত কী রীতি বলতো? কাব্যরীতি। তাহলে দেখো, বাংলায় আমাদের যে কাব্যরীতি রয়েছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পদ্য আর একটা হচ্ছে গদ্য। দেখো না, তোমাদের বাংলা বইয়ে পদ্য গদ্য রয়েছে। সো এটাই হচ্ছে মূলত কাব্যরীতি, যেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি।
পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। আর পদ্য কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। ঘটন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। আচ্ছা, এই পার্টটাতে তোমরা শুধু একটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে যে কাব্যরীতি, বাংলা কাব্যরীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি, একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। সাধুরীতি আমরা সবাই জানি, দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য ভাষারীতি সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে এই রীতির হচ্ছে বিকাশ ঘটে। আচ্ছা, তো ফার্স্টে দেখো আমরা সাধুরীতির বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিই। সাধুরীতির ক্রিয়ারূপ কেমন বলো তো? দীর্ঘতর, এবং যেমন করা ক্রিয়ারূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, এইভাবে বলা হয়, তাই না? আমরা যদি করা বলি তাহলে এটা হয়ে গেল চলিত রীতি, কিন্তু আমরা যদি বলি করিতেছে, করিয়াছে, করিল, করিলাম, তাহলে এগুলো হচ্ছে সাধুরীতি। সাধুরীতি হচ্ছে বহু সর্বনামে হবর্ণ যুক্ত হয়, যেমন হচ্ছে তাহারা। আমরা যদি চলিত রীতিতে বলি বা নর্মালি বলি তাহলে সেটা হচ্ছে তারা, কিন্তু আমরা যদি সাধুরীতিতে বলি তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে তাহারা। তার মানে তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেউ ইত্যাদি হবর্ণ যুক্ত হয়, তাই না? সাধুরীতি হচ্ছে তৎসম শব্দ এবং হচ্ছে সাধিত শব্দের প্রাধান্য থাকে। দেখো সাধুরীতির একটা উদাহরণ দেওয়া আছে, যেটা আমরা দেখলেই বুঝতে পারবো। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রভাব স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বর্ণা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বর্ণাকে বাঁধিয়া রাখিয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সাধুরীতির তোমার উদাহরণটা আমরা পড়লাম। নেক্সট দেখো, বিভিন্ন দাপ্তরিক কাজে যে সাধুরীতিটা যেভাবে ব্যবহার করা হয় সেটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্যই বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের ব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন এবং বিধান আমাদের পবিত্র কর্তব্য। নেক্সট দেখো হচ্ছে প্রমিত রীতি। এই যে আমরা প্রমিত রীতি পড়েছি, এটা মূলত কি বলতো? চলিত রীতি। তো এইটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, সাধুরীতি, তারপর হচ্ছে চলিত রীতি। তো প্রমিত রীতির আরেক নাম কি বলতো? চলিত রীতি, তাই না? আচ্ছা, এই রীতি হচ্ছে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ, রস এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম হয়। এখানে তৎসম শব্দের ব্যবহার হয় হচ্ছে তোমার সাধু ভাষায়, কিন্তু চলিত ভাষাতে এটা ব্যবহার হয় না। আচ্ছা, এই চলিত রীতির আরেকটা নাম যেটাকে মান রীতিও বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, আমরা যদি চলিত রীতির বৈশিষ্ট্যগুলো একটু পড়ি, প্রমিত রীতি যেটা হচ্ছে চলিত রীতি নামে পরিচিত, বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। সো দেখো, এটা হচ্ছে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ, হ্রস্বতর। ক্রিয়ার ক্ষেত্রে দেখো, করা ক্রিয়ার রূপ কি? করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব। আর আমরা যদি সাধু ভাষায় বলি তাহলে এটা কি হয়ে যাবে? করিয়াছিল, করিতেছিল, তাই না? এইরকম। সো দেখো, সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, সাধু ভাষায় হবে তাহারা, কিন্তু চলিত ভাষায় বা প্রমিত ভাষায় যেটা সেটা হচ্ছে তারা, এদের, যা, তা, ও, কেহ ইত্যাদি। অনুসর্গের ক্ষেত্রে হচ্ছে থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। ওকে, প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। যেমন দেখো, তৎসম বৎসরও লেখা হয়, আবার তদ্ভব বছরও লেখা হয়। যেমন চন্দ্রও লেখা হয়, আবার চাঁদও লেখা হয়, তাই। তারপর প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ কি বর্জনীয়, যেমন হচ্ছে ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখে কি লেখা হয়? ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি লিখতে হয়, তাই না? আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি চলিত রীতির। আমরা একটু আগে যে সাধুরীতির উদাহরণটা পড়েছি, এটাই হচ্ছে চলিত ভাষায় লিখেছে। দেখো, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেউ যদি এমন করে বেঁধে রাখতে পারত যে সেই ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে থাকতো, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রভাব স্থির হয়ে আছে, মানবাত্মার অমর কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে।
তো নেক্সট দেখো, এটা তোমরা পড়ে নেবে। এটা হচ্ছে সাধু ভাষার যে উদাহরণটা দেওয়া হয়েছে, এখানেও সে একই উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এই লাইনটি একটা পড়ি, প্রভৃতি। আচ্ছা, তাহলে চলো তোমরা এই লাইনটি একটু দেখো। বাংলা শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা কি বলো তো? আঞ্চলিক ভাষা। স্বাভাবিকভাবে একটা বাচ্চা যে পরিবেশে বড় হবে, সে কিন্তু সেই পরিবেশেই সেভাবেই কথা বলবে। যেমন কেউ যদি নোয়াখালী অঞ্চলে বেড়ে ওঠে, তাহলে সে কিন্তু নোয়াখালী ভাষাই কথা বলবে। আবার কেউ যদি তোমার রংপুর অঞ্চলে বেড়ে ওঠে, তাহলে সে কিন্তু ওই রংপুর অঞ্চলেই কথা বলবে। তার মানে একটা শিশু প্রথমে তার মায়ের কাছ থেকে যে মাতৃভাষা শিখে, সেটা হচ্ছে মূলত তার আঞ্চলিক ভাষা, তাই না? আর দ্বিতীয় যে ভাষা, সেটা হচ্ছে তার প্রমিত রীতি বা যেটাকে বলা হয় চলিত রীতি। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের বিগত সালের MCQ গুলো সলভ করব।